দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে আজও ছাত্র শিক্ষক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের বাধা সংঘর্ষ। কুমিল্লায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত অনেকেই। আন্দোলনকারীরা চাইলে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী, কোনো সংঘাত চান না বলে জানিয়েছেন তিনি। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ। এবারে বিস্তারিত। 9 দফা বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষক, আইনজীবী এবং শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষদেরও দেখা গেছে। ফরিদপুরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ হয়েছে। কুমিল্লায় কয়েকজন গুলিবিদ্ধ এবং রাজশাহীতে এক সাংবাদিক আহত হয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুমিল্লায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। নগরীর রানীর দিঘির দক্ষিণ পাড় ও বাগিচাগাঁও এলাকায় এই সংঘর্ষ হয়। এতে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 50 জন আহত হয়েছে। চান্দিনায় এসিল্যান্ডের সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। দুপুরে জামালপুর টাঙ্গাইল সড়কের বাইপাস মোড় থেকে নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হয়। মিছিলটি নতুন হাই স্কুল মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। সকাল 10:30 থেকে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও স্লোগান দিতে দেখা যাচ্ছে। 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রংপুরে বিক্ষোভ ও পদযাত্রা করেন শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ। ফরিদপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বেলা 11:30টায় দুপক্ষের সংঘর্ষে শহরের ভাঙামোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের গলি থেকে বের হয়ে সড়কে জমায়েত হয়। তারা মিছিল নিয়ে ভাঙামোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ 9 দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। নারায়ণগঞ্জের চাষারার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। নগরীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তোলারাম বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। টাঙ্গাইল শহরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় শহরের বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাভারের আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে খুলনায় শিক্ষকদের একাংশের মানববন্ধন হয়েছে। বেলা 12:30টায় খুলনার শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। পাবনাতেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মধ্য শহরের ট্রাফিক মোড়ে এসে প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। সিলেটে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও অভিভাবকরা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। নরসিংদীতেও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও অভিভাবকরা। লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে কোনো বাধা দেয়নি।
পটুয়াখালীর লেবুখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে স্থান ত্যাগ করে বিক্ষোভকারীরা। কুষ্টিয়া, ময়মনসিংহ ও যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বসতে এবং তাদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন তিনি সংঘাত নয়, সংলাপ চান। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা। উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেন তিনি। জানান, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। পেশাজীবীদের দাবি দেওয়ার জবাবে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি জামাতের নৈরাজ্য এবং দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। গতরাতে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ স্থানীয় নেতারা। এদিকে যশোরে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী জামাত শিবির এবং বিএনপির অরাজকতার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এছাড়া বিএনপি জামাতের সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় রংপুর পুলিশ লাইন্সের এসআই আমির হোসেন এবং মেট্রো তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। তিনি বলেন, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের আন্দোলনের অপেশাদার আচরণের কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আবু সাইদের ঘটনা ইনকোয়ারিটি একটা প্রাথমিক রিপোর্ট দাখিল করেছে, তাতে এই দুজনের অপেশাদার আচরণ পেয়েছেন তাদের ইনকোয়ারিতে, যে কারণে তাৎক্ষণিকভাবে এই রিপোর্ট দাখিল করে সাসপেন্ড করা হয়েছে। ইনকোয়ারি চলছে, বিস্তারিত রিপোর্ট আসলে তখন আবার হয়তো দায়িত্ব নির্ধারণ করে তখন চূড়ান্ত ব্যবস্থা হবে। গতকাল খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল এবং প্রতিবাদ থেকে হামলায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় 2টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে খুলনার লবণচড়া ও হরিণটানা থানায় করা 2টি মামলায় অজ্ঞাত 5,000 জনকে আসামি করা হয়েছে। এছাড়া হত্যা, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স অগ্নিসংযোগের ঘটনায় 3টি মামলা হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে থানার হামলা মামলা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অহিংস আন্দোলনকারীদের পুলিশ কোনো প্রকার হয়রানি করছে না, কিন্তু যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এদিকে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পুলিশ সদস্যের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোট 3টি মামলা হয়েছে এবং সবগুলো মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এখানে যারা ছাত্ররা আন্দোলন করেছে তাদের সেন্টিমেন্টের সাথে আমরা কিন্তু ছিলাম বলেই তাদেরকে আমরা কিন্তু কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করিনি। কিন্তু ছাত্রদের আড়ালে যেসব মুখোশধারী পুলিশকে হত্যা করেছে, পুলিশকে আহত করেছে, সরকারি সম্পদ ধ্বংস করেছে, তাদেরকে গ্রেপ্তার করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেফতার 4 এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। দুপুর 1:45টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে 3 শিক্ষার্থী এবং পার্ট 2 থেকে 1 শিক্ষার্থী মুক্তি পেয়েছে। শিক্ষার্থীদের জামিনে মুক্তির পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। কোটা আন্দোলনে রাজধানীর শনির আখড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র মোহাম্মদ জিহাদ মোল্লার বাড়ি পটুয়াখালীর 10 মিনায় চলছে শোকের মাতম। হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিচারের দাবি করছেন স্বজনরা। প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুকের ধন হারিয়ে ভারাক্রান্ত হৃদয়ে আঁচল দিয়ে বারবার সন্তানের ছবি মুছছেন আর চোখের পানি ফেলছেন জিহাদের মা। একটি বুলেট শেষ করে দিয়েছে তার সেই আশা। সন্তানের গেঞ্জি হাতে বিলাপ করছেন মা শাহিনুর বেগম। শেষ বয়সে ছেলে কাছে থেকে তাদের সেবা যত্ন করবে এমনটাই আশা ছিল তার। শোকে স্থবির বাবা নুরুল আমিন মোল্লা। সন্তান হত্যার বিচার চান তারা। আমার সোনার দন বুকের দন কাটিয়ে নিয়েছে, এই আমার বিচার চাই। ওই ঢাকা থাকলে মনে করেন দিনের মধ্যে 5 ফিরে ফোন করতে না, আমার ওই ফোন পড়ে রয়েছে, কেউ একটু ফোন দেয় না বাবা। আমার বাবা তো কোনো মিটিংয়ে যায় নাই। আমার বাবাকে কারা গুলি দিছে, আমার বাবাকে কারা মেরে ফেলছে তা আমি জানি না। আমি আমার বাবার সঠিক বিচার চাই। 4 ভাই বোনের সবার ছোট ছিল জিহাদ। মিষ্টভাষী ও শান্তশিষ্ট স্বভাবের কারণে ছিল সকলের প্রিয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের উপকার করতে ভালোবাসত। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকার পরেও কেন তাকে এমন নৃশংসতার শিকার হতে হলো, এ প্রশ্ন স্বজনদের। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত চাই এবং দোষীদের বিচারের আওতায় আনলে কেবল আমাদের ভাইয়ের আত্মা শান্তি পাবে। ওর বুকে গুলি লাগার পর একজন ফোন করছে যে আফা ওর গায়ে গুলি লাগছে। তারপরে সে বলছে যে তুমি কার কাছে ফোন দেবো, সে বলছে যে মার কাছে ফোন দাও। তারপর ও মার কাছে ফোন দেয় না, বড় ভাইয়ের কাছে ফোন দিয়েছে। তারপর বড় ভাই চেষ্টা করছে ওরে নিয়ে যে ওরে বাঁচাইতে পারিস না, ও ছিল বাড়িতে। ওর মতন ছেলে বোধহয় 2-1টা এই গ্রামের মধ্যে হয় না। ও খুবই শান্ত একটা ছেলে ছিল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইউপি চেয়ারম্যান। যেখানে সে মৃত্যুবরণ করেছে সেখানে আন্দোলন ওরকম জোরালো ছিল না, তো কিভাবে সে সেখানে নিহত হলো, এটা আমার প্রশ্ন। মাছরাঙা নিউজ ডেস্ক। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। রংপুরে এইচএসসি পরীক্ষার্থী সহ গ্রেফতার হওয়া 8 শিক্ষার্থীকে বয়স বিবেচনায় জামিন দিয়েছে আদালত। শুক্রবার রাত 8:30টায় বিশেষ আদালত পরিচালনা করে তাদের জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট FM আহসানুল হক রানা। পরে রাত 11:30টায় তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এর মধ্যে 2 জন এইচএসসি শিক্ষার্থী এবং বাকি 6 জন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে আন্দোলন চলছিল, আন্দোলনের পিছনে ছিলাম, তো আমার ছবি নিয়েছিল আর কি পুলিশ। অন্য একটা ছবি দেখে আমাকে অ্যারেস্ট করার পর আমাকে থানার আমাদের কারাগারে পাঠায়। আমি একটাই আবেদন করতেছি যে আমার ছেলের নামে যেন কোনো মামলা না থাকে, কারণ ও খুব ছোট মানুষ। আবাসিকে থাকে আমার ছোট ছেলে, তো বড় ভাই ভাত দেওয়া নেওয়া আশা করে দিনে 2 বেলা। আসার সময় ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয় সে। চলমান কোটা বিরোধী আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই দূরত্ব তৈরি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি তাদের দোষ। এই দায় তাদের যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কোনো ব্যর্থতা নিয়ে সমাধান করা। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা
আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। পাবনার চলন বিলে নদী খাল বিল শুকিয়ে যাওয়া এবং নৌপথ সংকুচিত হওয়ায় চাহিদা কমে গেছে নৌকার। এতে ধস নেমেছে চলন বিলের ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের সবচেয়ে বড় নৌকার হাট বসে পাবনার ফরিদপুর উপজেলার এরশাদনগরে। নদ নদী খাল বিল শুকিয়ে যাওয়া আর সড়ক উন্নয়নের ফলে কমে এসেছে নৌপথের ব্যবহার, ফলে ধস নেমেছে চলন বিলের ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। শতবর্ষের প্রাচীন মৌসুমী এ হাটের আগের সেই জৌলুসার নেই। প্রতি বছর কমছে নৌকার বেচাকেনা। আগের মতো এক বেচা বিক্রি হচ্ছে না, এই রাস্তাগুলো হওয়ার কারণে বুঝছেন এই বেচা বিক্রিগুলো একটু কম হচ্ছে। গাড়ি চলে যায়, নৌকো যায় না, আর নৌকোর চাহিদা কম, বুঝছেন না, এই জন্যই মানুষজন এই বর্ষার চাহিদা বেশি। একসময় বর্ষায় ডুবে থাকা চলন বিলের একমাত্র বাহন ছিল নৌকা। ব্যাপক চাহিদার কারণে প্রায় 100 বছর আগে গড়ে ওঠে এ হাটটি। অল্প দামে নৌকা পাওয়া যায়, প্লাস সুবিধা। কিনে নিয়ে যায়, ওই মাছ ধরা মানুষ নিয়ে যাচ্ছে, তারপরে এই গরুর পানা কাটার জন্য নিয়ে যাচ্ছে, এপার ওপার পার হওয়ার জন্য নিয়ে যাচ্ছে। চলনবিল অঞ্চলের সর্ববৃহৎ এ নৌকার হাটে একসময় মিলত পঙ্খিরাজ, বাইচ, ট্রলার সহ যাত্রীবাহী বড় বড় নৌকা। তবে এবার হাট দখল করেছে খেয়া আর পানসির মতো ছোট নৌকা। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যেক হাটে দেখা যায় আপনার 100টা আসে, তার উপরেও আসে, তার কমও আসে। আকারভেদে এক একটি নৌকা বিক্রি হচ্ছে 4000 থেকে লাখ টাকা পর্যন্ত। তবে এবার চাহিদা কম থাকায় উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাদের। প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 200 পিস করে নৌকা নিয়ে আসি। বিভিন্ন ধরনের কাঠ, দামও দাম 7000, 8000, 10000। ওই সারা নৌকা আসতেছে, ওখানে 20000, 25000 টাকা হচ্ছে। বিসিক শিল্পনগরীর হিসাবে একসময় এ জেলায় নৌকা শিল্পের সাথে সংশ্লিষ্ট ছিল প্রায় 5000 উদ্যোক্তা। এখন সে সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। বাপদাদার পেশা ধরে রেখেছে যে সকল উদ্যোক্তারা, এই সকল উদ্যোক্তারা যদি বিসিকের থেকে কোনো ঋণ সহায়তা চায়, ঋণ দিতে প্রস্তুত আছে। নৌকা শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নদীপথ সংস্কারের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেছেন শিল্প সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। বেড়েছে নদ নদীর পানি। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙায় পানিবন্দী হয়ে পড়েছেন 60টি গ্রামের মানুষ। সারা দেশে আরও অন্তত 6 দিন বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে গেল কয়েকদিন ধরে এমন মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 288 মিলিমিটার। আজও সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কাল কিছুটা কমলেও সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। এই অবস্থা 10ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই। কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে 5 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে। তাই আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে, কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী। ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 16টি স্থানে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50টি গ্রামের মানুষ। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাল ডুবাই এলাইতেছে, সব ডুবাইছে। আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চাদের কষ্ট করতেছি। হঠাৎ করে কালকে পর্যন্ত মনে হয়েছে যে ডল হইবে না, এরপরে তো রাত্রে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। বান্দরবনে সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে আমরা তাদেরকে শুকনো খাবার সহ রান্না করা খাবার বিতরণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে মানুষ বসবাস না করে সেজন্য পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। রাঙ্গামাটিতে সড়কে পানি ঢোকায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি সাজেক যান চলাচল। ফলে সাজেকে আটকা পড়েছেন 300-র বেশি পর্যটক। এদিকে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাসুরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বান্দরবানে টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া বিভিন্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের রান্না করা খাবার বিতরণ করেছে জেলা সদর পৌরসভা। সকালে পৌর এলাকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় এবং শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং। এ সময় বন্যা দুর্গতদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এদিকে ভোলার চরফ্যাশনে ঢেউয়ের কবলে পড়ে ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য জেলে ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক ৫ জনকে উদ্ধার করা হলেও ট্রলার ডুবির একদিন পরও নিখোঁজ ৮ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। নোয়াখালী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সকালে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটো চালক সহ ৩ জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস একে চাপা দেয়। এতে অটো চালক জসিমউদ্দিন ও তার মা মরিয়মি এবং আরেক যাত্রী সখিনা বেগম নিহত হয়েছেন। অটোরিকশার আহত ৩ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নাটোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তরুণীর মৃত্যু হয়েছে। কুমিল্লা জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত রাতে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ধ্বনি আবৃত্তি স্কুল সহ 15টি আবৃত্তি সংগঠনের 15 জন আবৃত্তি শিল্পী এবং 20 জন কবি আবৃত্তি পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা মুস্তফা এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন হাসান সহ অন্যরা। চুয়াডাঙ্গায় ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে। দুপুরে সাতক্ষীরার নীলডুমুর বিজিবির তত্ত্বাবধানে পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। বিজিবি জানায়, 31শে জুলাই রাতে ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে 4টি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা মদনটাক পাখিকে বিপন্নপ্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের বিভিন্ন স্থানে আজও ছাত্র শিক্ষক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের বাধা সংঘর্ষ, কুমিল্লায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত অনেকে। আন্দোলনকারীরা চাইলে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী, কোনো সংঘাত চান না বলে জানিয়েছেন তিনি। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ। এবং চাহিদা কমে যাওয়ায় পাবনার চলন বিলের নৌকা শিল্পে ধস, মৌসুমী হাটগুলোতে কমছে নৌকা বিক্রি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।